প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা বিএনজিজি 5th সেমিস্টারের এসিসির ক্লাসে রয়েছি। আমরা এসিসির যে 3টি মডিউল ছিল তা থেকে প্রথম মডিউল, যেটা আমার পড়ানোর কথা ছিল, সেই মডিউল 1 আমরা ইতিপূর্বেই পড়ানো শেষ করেছি। আজ আমরা মডিউল 2 থেকে একটি বিষয় পড়ব। সেখানে বলে নিই, তোমাদের মডিউল 2 থেকে 3টি বিষয় পাঠ্য। একটি হচ্ছে বাংলা ভাষা বা শব্দের সঠিক উচ্চারণ, তারপর হচ্ছে ছন্দ সম্পর্কিত সাধারণ জ্ঞান, আর 3 হচ্ছে আবৃত্তি চর্চা। এই 3টি বিষয়ের মধ্যে আজকের ক্লাসে আমি আবৃত্তি চর্চা এই বিষয়টি পড়াতে শুরু করব। বাংলা ভাষার বা শব্দের সঠিক উচ্চারণ, এটা তোমাদের সুশান্ত স্যার পড়াতে শুরু করেছেন। আর ছন্দ সম্পর্কিত সাধারণ জ্ঞান, এই একটি টপিক বাকি থাকছে, সেটা পরবর্তী ক্লাসে পড়ানো হবে। এখন আমরা প্রথম দুটো ক্লাস, আজ এবং এর পরের ক্লাস, এই দুটো মিলিয়ে আমরা আবৃত্তি চর্চাটা পড়ব। আবৃত্তি চর্চা পড়ার ক্ষেত্রে প্রথম আমরা কয়েকটি বিষয়ে আলোকপাত করে নিই। সেটা হচ্ছে, এই আবৃত্তি চর্চা বিষয়টার মধ্যে আমরা কোন কোন বিষয়গুলোকে আলোচনা করব বা কোন কোন বিষয়গুলো ধরে আমরা পড়াশোনা করব। সেক্ষেত্রে বলি যে, প্রথমেই আমরা জানবো আবৃত্তি কি, তারপর আবৃত্তির ইতিহাস, তার সঙ্গে অবশ্যই জানবো যে আবৃত্তি শিক্ষার্থীর প্রাথমিক গুণাবলী, আবৃত্তি শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয়, মানে আবৃত্তি যে শিক্ষার যে প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা জানবো নির্ভুল আবৃত্তির জন্য ছন্দ, আবৃত্তি পাঠ ও অভিনয়ের পার্থক্য, আর আবৃত্তি চর্চায় কণ্ঠ। এই কয়েকটি বিষয় ধরে আমরা আমাদের ক্লাসগুলোতে আলোচনা করব। সেক্ষেত্রে আজ আমরা আশা করি প্রথম 3টি বিষয় নিয়ে একটু আলোচনা শুরু করি। সেটা হচ্ছে আবৃত্তি কি, আবৃত্তির ইতিহাস, আর আবৃত্তি শিক্ষার্থীর প্রাথমিক গুণাবলী। এই 3টি বিষয় আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমেই বলি তাহলে, আবৃত্তি কি? ব্যক্তি যখন কোনো সাহিত্যিক বিষয়ের পাঠের মাধ্যমে রস উপলব্ধি করে তা নিজের মধ্যে আত্মস্থ করে অন্যকে রস উপলব্ধি করতে সাহায্য করার প্রচেষ্টা করেন, তখনই প্রথম প্রসঙ্গ হিসেবে যার কথা আসে তা হলো আবৃত্তি। তাহলে আমরা বলতে পারি, আবৃত্তি হলো একটি মাধ্যম যার মধ্য দিয়ে ব্যক্তি, মানে যিনি আবৃত্তি করছেন, আবৃত্তিকার, সাহিত্যিক কোনো বিষয়ের রস নিজে উপলব্ধি করে অন্যকে উপলব্ধি করাতে পারেন, তাই হলো আবৃত্তি। আবৃত্তিকে বাচিক শিল্প বলা হয়। আমরা প্রাচীন যুগে দেখেছি, জ্ঞান সংরক্ষণ ও বিতরণের অবলম্বন হয়েছে আবৃত্তি। সেই সময়ে আবৃত্তি পাঠ বা অভিনয়ের ভেদাভেদ করা হতো না। এখন যদিও আবৃত্তি একটি স্বতন্ত্র শিল্প মাধ্যম, বাচিক শিল্প হিসাবে আবৃত্তিও কিন্তু বর্তমানে জনপ্রিয় একটি শিল্প মাধ্যম হয়ে উঠেছে। আমরা জানি, সংস্কৃতির কোনো শাখা বা মাধ্যম যখন শিল্প হিসাবে দাঁড়িয়ে যায়, তখন তার চর্চার প্রয়োজনীয়তা পড়ে। বর্তমানে নৃত্য, সঙ্গীত, অঙ্কন, সংস্কৃতির প্রভৃতি বিভিন্ন শাখার মতো আবৃত্তিও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই আবৃত্তি চর্চারও প্রয়োজন হয়ে উঠেছে। সেক্ষেত্রে এই চর্চার প্রথম ধাপ হিসাবে আমাদের প্রথমেই জানা দরকার শিল্পটির ইতিহাস, অর্থাৎ আবৃত্তি চর্চার শুরুর কথা আমাদের জেনে নিতে হবে। আবৃত্তি নামে শিল্প মাধ্যমটি আধুনিক কালের সৃষ্টি বলে দাবি করা হলেও
মাধ্যমটি সুপ্রাচীন। আর্য যুগে আমরা দেখি যে 64টি কলার চর্চা করতে হতো। তার ভিতরে 2টি কলার নাম ছিল যথাক্রমে সংপাঠ্য ও মানসী কাব্যক্রিয়া। সংপাঠ্য বলতে আমরা বুঝি বিষয়কে সম্মুখভাবে পাঠ করা। নিশ্চয়ই তা পাঠ করা হতো শ্রোতার সামনে, তাকে জানাবার জন্য বা তার মনে রস উপলব্ধির পরিবেশ তৈরি করার জন্য। কামসূত্রের টিকাকার যশোধর বলেছিলেন যে সংপাঠ্যে সাধারণভাবে পড়বেন একজন আর একজন তার সহযোগিতা করবেন। এই কথাটার সঙ্গে আমরা বর্তমান সময়ের যে আবৃত্তির মিল পাই তা কিন্তু যৌথ পাঠ বা সমবেত আবৃত্তিকেই মনে করিয়ে দেয়। মানসিক কাব্যক্রিয়ার মধ্যেও আবৃত্তির ধর্ম কিন্তু ছিল। সংস্কৃতে এর টিকায় বলা হয়েছে যে মাত্রা, পংক্তি, সংযোগ, ছন্দ, বিন্যাস ইত্যাদি ঠিকভাবে অনুসরণ করে সর্বসমক্ষে পাঠ করাকেই মানসিক কাব্যক্রিয়া বলে। সেক্ষেত্রে এই অংশটিকে আমরা বর্তমান আবৃত্তির নামান্তর হিসাবেই কিন্তু গণ্য করতে পারি। আমরা একটু পিছনের দিকে তাকালেই দেখতে পাবো যে আবৃত্তি এই শিল্পরীতি কিন্তু সমাজের উচ্চ নিম্ন সব তলাতেই কিন্তু বিস্তৃত ছিল। একসময় সর্বস্তরের মানুষের মনেই কিন্তু আবৃত্তি অতিরঞ্জিত হয়েছে। আমাদের পাঁচালী পাঠ, কথকথা এইসব আসর বস্তুতপক্ষে কিন্তু আবৃত্তিরই আসর। আমরা একটা সময় শুনেছি যে রাজসভাতে কাব্য পাঠের মজলিস বসতো। যদিও পাঠের সঙ্গে আবৃত্তির কিছু পার্থক্য রয়েছে, আমরা তা আলোচনা করব পরে, কিন্তু এই পাঠকে আমরা বর্তমান আবৃত্তির পূর্বসূরি হিসাবে দেখতে পারি। তারপর আধুনিক যুগে এসে একটা সময় ইংরেজি শিক্ষার সংস্পর্শে বঙ্গীয় সমাজ রিসাইটেশনের অনুরাগী হয়ে পড়ে। বিরোধীয় ভাবগর্ভ কাব্যপাঠ অনুপ্রাণিত করেছিল সে যুগকে। আবৃত্তির ইতিহাসে মধুসূদনের একটি কথা খুব গুরুত্বপূর্ণ। স্পষ্টবক্তা মধুসূদন সেদিন বলেছিলেন, আবৃত্তি রসাস্বাদন করতে গেলে আবৃত্তিকার এবং শ্রোতা দুপক্ষকে প্রস্তুত হতে হবে। তার প্রথম পাঠ বা প্রথম পথ হিসাবে তিনি বলেছিলেন রিড রিড অ্যান্ড রিড, অর্থাৎ পড়ো পড়ো আর পড়ো। আর দ্বিতীয় পথ হিসেবে তিনি আরো একটি কথা বলেছিলেন, টিচ ইউর ইয়ার্স দ্য নিউ টোন, অর্থাৎ কানকে এই নতুন সুরের শিক্ষা দাও। মধুসূদনকে নিজে আবৃত্তি করে শুনিয়ে শ্রোতা ও পাঠককে প্রস্তুত করতে হয়েছিল, শ্রোতার কান তৈরি করতে হয়েছিল। ধারাবাহিক কোনো ইতিহাস না পাওয়া গেলেও আমরা জানি যে এই সময় কিন্তু আবৃত্তির একটা চর্চা বা আবৃত্তির এই যে বর্তমান সময়ে জনপ্রিয় শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাওয়া, এই বিষয়টির ইঙ্গিত, এই বিষয়টির পূর্বসূরি হিসাবে একটা জায়গা কিন্তু তৎকালীন সময়ে তৈরি হয়েছিল। ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কলকাতায় বহু নাট্যদল গড়ে ওঠে। এরা সকলেই স্বর মার্জনা এবং স্বর নিয়ন্ত্রণ দক্ষতা অর্জনের জন্য আবৃত্তি করতেন। তবে এ হলো পেশাদারী ব্যক্তিদের কথা। এই পেশাদারিত্বের বাইরেও বাংলাদেশের বহু জায়গায় কিন্তু আবৃত্তি চর্চা চলেছে। সেই হিন্দু কলেজের আমল থেকেই আমরা দেখি বাংলাদেশের কলেজে আবৃত্তি চর্চার একটা রেওয়াজ কিন্তু চলে আসছিল। 1908 সালে আমরা দেখি শিশির কুমার ভাদুরী ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সভ্য হন। তার মুখে মুখে এই বাংলা ইংরেজি কবিতার আবৃত্তি ঘুরত। তবে শিশির বাবুর আমল পর্যন্তই আবৃত্তি নিতান্তই শৌখিন বিলাসিতা ছিল।
এর পরবর্তী সময়ে আকাশবাণী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আবৃত্তির দিকে পেশাদারি নজর আসে। গণতান্ত্রিক লেখক সংস্থা, ভারতীয় গণনাট্য সংঘ ইত্যাদি প্রতিষ্ঠান আবৃত্তিকে একটা গণসংস্কৃতির মাধ্যম হিসেবে গ্রহণ করে। তারা আবৃত্তিকে ভিন্ন দৃষ্টিতে দেখেছেন। আবৃত্তি আসলে খুব সহজ মাধ্যম বলে তাদের মনে হয়েছিল। এখানে গান বা নাটকের মতো আসরে বিশেষ কিছুর প্রয়োজনীয়তা ছিল না, বিশেষ কিছুর আয়োজন করতে হতো না, এমনকি নির্দিষ্টভাবে কোনো দল গড়ারও প্রয়োজন ছিল না। বক্তার মতো আবৃত্তিকার ব্যক্তিগতভাবেই প্রস্তুত হতে পারেন এবং তিনি তার এই সভায় বক্তৃতার মতোই আবৃত্তির মাধ্যমে সকলের মনোরঞ্জন করতে পারবেন। এই ভাবনাটি তৎকালীন সময়ে আবৃত্তিকে প্রতিষ্ঠা দিতে সহায়ক হয়েছে। এরপর নানাভাবে আবৃত্তির রদবদল হয়েছে। সেই পথে অনেক কিছু সংযোজিত হয়েছে, অনেক কিছু বিয়োজিত হয়েছে। জনপ্রিয় শিল্প মাধ্যম হিসাবে আবৃত্তির শিক্ষার প্রয়োজনীয়তা বেড়েছে, আবৃত্তি শিক্ষার গুরুত্ব বেড়েছে। আর সেই সঙ্গে এসেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তাও। আবৃত্তি যখন শিল্প মাধ্যম হিসেবে সংস্কৃতি জগতে প্রতিষ্ঠা পেয়েছে, তার দিক থেকে পেশাদারিত্বে এসেছে, ঠিক তখনই আবৃত্তির নানান বিষয়ে একটা ফর্মুলা বা কিছু নিয়ম তৈরি হয়ে গেছে। এই নিয়মের আবর্তেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আবৃত্তি করার মানদণ্ড হিসাবে তাই আবৃত্তি শিক্ষার্থীর কিছু গুণাবলীও এক্ষেত্রে উঠে আসে। তাহলে এবার আমরা সেই আলোচনায় আসি যে আবৃত্তি শিক্ষার্থীর প্রাথমিক গুণাবলী। প্রাথমিকভাবে আবৃত্তি শিক্ষার্থী হিসেবে একজনের ঠিক কি কি সাধারণ গুণ থাকা দরকার। আমরা যদি একটু পয়েন্ট করে বলতে চেষ্টা করি, তাহলে প্রথম 1 নম্বর বলতে হয় শুদ্ধ উচ্চারণে আগ্রহ ও সচেতনতা এবং সুন্দর করে কথা বলার প্রচেষ্টা থাকতে হবে। 2, কবিতা পড়া ও বোঝার চেষ্টা করতে হবে। 3, মনোনিবেশ করা, পরিশ্রম দেওয়ার মানসিকতা থাকা, নিজের প্রতি আস্থা রাখা, হীনমন্যতা দূর করা এবং ধৈর্য বা সহিষ্ণুতার প্রয়োজন আবৃত্তি চর্চার ক্ষেত্রে। 4, সর্বদা শেখার মানসিকতা পোষণ করা। 5, সুন্দরকে সুন্দর করে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করা। 6, অনুভূতিপ্রবণ বা অনুভূতিহীনতা দূর করার চেষ্টা করা। 7, কণ্ঠস্বরকে সকলের শ্রবণযোগ্য করে তোলা, অর্থাৎ সুন্দর কণ্ঠস্বর তৈরি করা। 8, অনুকরণ করার প্রবণতা পরিহার করে অনুসরণ করার চেষ্টা করা। 9, আবৃত্তি ও গান শোনার অভ্যাস করা। আর সর্বশেষ 10, জীবন চর্চার মতো শিল্প চর্চাতেও সততা ও নৈতিকতাকে গুরুত্ব দেওয়া। এই 10টি প্রাথমিক গুণাবলী কিন্তু একজন আবৃত্তি শিক্ষার্থীর মধ্যে থাকাটা বাঞ্ছনীয়। তাহলে আজ আমরা আবৃত্তি কি, আবৃত্তির ইতিহাস আর আবৃত্তি শিক্ষার্থীর প্রাথমিক গুণাবলী, এই বিষয়গুলি প্রাথমিকভাবে আলোচনা করলাম। পরের ক্লাসে আর যে বিষয়গুলি বলেছি সেগুলি আলোচনা করব। তার সঙ্গে আরো একটি কথা বলি, তোমাদের গ্রুপে কিছু বিষয় আমি পিডিএফ দিয়ে দেব এই ক্লাসটা শোনার পর, সেগুলো একটু দেখে নিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ক্লাস এ পর্যন্তই।